মেঘালয়ার শরীরের অবনতি চোখে পড়ার মতো আজকাল। শরীর বেশ ফুলে উঠেছে, বিশেষ করে পা দুটো। মাথার ব্যথাও কিছু সময় তীব্র থাকে। অল্পতেই উত্তেজিত হয়ে পড়ে রেগে যায়। খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে প্রায়। গতকাল ডাক্তারের কাছে নিয়ে ছুটেছিল ইরাজ। যখন ডাক্তারের কেবিনে যাওয়া হয়, মেঘালয়াকে বাইরে রাখা হয়। এটা অবশ্য মেঘালয়ার জন্য বিরক্তিকর। তবে কোনো ওষুধ দেওয়া হয়নি। ইরাজের যত্নআত্তি আর আন্তারা খানমের নীরব স্নেহে ভালোই আছে মেঘালয়া। তবুও যেন ইরাজের উদ্বেগের সাগরে বাঁধ ভেঙেছে। রাতের ঘুমটা একেবারে নেই বললেই চলে মেয়েটার। সে যে একা নির্ঘুম রজনী কাটায় তা নয়, বরং সে একটু ঘুমিয়ে গেলেও জেগে থাকে ইরাজ। বসে কেবল অটল চাহনিতে চেয়ে থাকে মেঘালয়ার মুখের দিকে। এ প্রাপ্তিতে নজর না লাগুক ইরাজের। সকালে মেঘালয়ার ঘুম ভেঙে গেলেও ইরাজ ঘুমে অচেতন। শেষ রাতের দিকে শুয়েছে। যেহেতু এসি চলছে, মেঘালয়া পাতলা চাদরটা ইরাজের গায়ে তুলে দেয়। এসি অফ করলেও জেগে উঠবে ইরাজ। মেঘালয়া আস্তে করে উঠে দাঁড়াল। সে বুঝে পায় না এত অসুস্থ হয়ে পড়ছে কেন দিন দিন। আস্তে করে বিছানা থেকে নেমে বাথরুমে যেতে অগ্রসর হলে আবারও মাথা ঘুরে উঠল, সঙ্গে পেটে মোচড় দিয়ে বমি ঠেলে এলো। সঙ্গে সঙ্গে বসে পড়ল মেঝেতে। জোরে জোরে শ্বাস নিল কয়েকটা। তাতেই যেন ইরাজের কলিজার পানি ছুটে যায় ঘুমন্ত অবস্থাতেই। হন্তদন্ত উঠে এসে মেঘালয়ার পাশে বসে পড়ে ওকে এক হাতে ধরে বুকের সঙ্গে আগলে নেয়। মেঘালয়ার চেয়েও জোরে জোরে শ্বাস নেয় ইরাজ। কিছুক্ষণ পর একটু শান্ত হয়ে মেঝেতে ঠেসে বসে ধপ করে। মেঘালয়া মাথাটা বুক থেকে তুলে অপর হাত থাপ্পড় মারার ভঙ্গিতে এগিয়ে নিয়ে কঠিন স্বরে বলল, মারব এক থাপ্পড়? বলেছি না একা মাতব্বরি করতে যাবি না। আমাকে ডাকতে বলেছিলাম না? শেষের কথাটা ধমকে বলে ইরাজ। কি এমন হয়েছে? এই সময় এরকম একটু হওয়াই বরং স্বাভাবিক। মেঘালয়ার কথায় ইরাজ আরও ক্ষেপে উঠল, বেশি বুঝতে শিখেছিস? মেঘালয়া ইরাজের রাগকে উপেক্ষা করে বলল, বুঝব না? বাচ্চার মা হতে যাচ্ছি। না বুঝলে বাচ্চাকে বুঝাব কি? ইরাজ গাল ফুলিয়ে একটা শ্বাস নিল। নিজের ক্রোধকে সামলে নিল যেন। ইরাজকে দেখতে খুব উদ্বিগ্ন লাগছে। অসুস্থ মেঘালয়া, স্বাভাবিক অসুস্থতা তার। এ সময় শতভাগ সুস্থ কোনো নারীই থাকে না। তবুও ইরাজের চিন্তা বিরামহীন। দুপুরে মেঘালয়াকে গোসল করিয়ে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয় ইরাজ। সকালে মেয়েটা কিছু খায়নি, বমি করে ভাসিয়েছে। আন্তারা খানম এলেন খাবার হাতে। ইরাজ মাথা নত করে চুলে হাত গুজে, কপালের দুপাশের চুল মুষ্টিবদ্ধ করে চেপে ধরে বসে আছে পাশেই। মেঘালয়া চুলের পানি ঝাড়ছে আস্তে আস্তে। তিনি এসে খাবারটা টিটেবিলের ওপর রেখে দ্রুত পায়ে গিয়ে ইরাজের পাশে বসলেন। ইরাজের মাথার একপাশে হাত রেখে জিজ্ঞেস করলেন, মাথা ধরেছে? কফি খাবি? ইরাজ দুদিকে ঘাড় নেড়ে মুখ তুলে তাকায়। ক্লান্ত চেহারা, চোখমুখ বসে গেছে ছেলেটার। আন্তারার ভালো লাগল না ছেলের এমন রূপ দেখে। তিনি জানেন ইরাজ এখন মেঘালয়াকে খাওয়াতে বসবে। শান্ত স্বরে বললেন, আমি খাইয়ে দিচ্ছি মেঘাকে। যা গোসল সেরে আয়। ইরাজ নীরবে উঠে দাঁড়ায়। মেঘালয়ার দিকে শান্ত নজরে তাকায় একবার। মেঘালয়া চুলে জড়ানো তোয়ালেটা খুলে ইরাজের হাতে দেয়। ইরাজ চলে যায় বাথরুমে।
আন্তারা খানম খাবারের লোকমা তুলে ধরে মেঘালয়ার সামনে। মেঘালয়ার মাঝে মিশ্র এক অনুভূতি হল খারাপ লাগা, ভালো লাগা, চাপা কষ্ট, সংকোচ, বিস্ময়। সাথে আবারও আম্মুর অভাববোধটা পীড়া দিতে শুরু করল ভেতরে। কান্নাগুলো জড়িয়ে আসে ভেতরে, নাকটা সামান্য লাল হয়ে উঠল খাবারটুকু মুখে নিয়ে। আগের মেঘালয়া হলে নিশ্চিত কেঁদে উঠে আন্তারাকে মামনি, মামনি বলে জড়িয়ে ধরত। তবে সেই মেঘালয়ার দিন ফুরিয়েছে, সে বিনষ্ট হয়ে সম্মুখে উঠে এসেছে আরেক মেঘালয়া, যে বাস্তবতা ও আঘাতগুলোকে খুব যতনা কোলে পিঠে বয়ে নিয়ে বাঁচতে শিখেছে। আন্তারার প্রতি তার ক্ষোভ বা রাগ নেই, তবুও আজকাল চাইলেও আগের মতো আহ্লাদি আর সহজ হয়ে উঠতে পারে না তার সঙ্গে মেঘালয়া। সে একসময় বুঝেছিল মা তো মাই, যা তার নেই। মায়ের মতো বলতে যা বোঝায়, তারা স্বার্থে টান লাগলে রূপ বদলে অচেনা হতে একদম সময় নেয় না। কঠিন চিত্তে ভেতরকে সামলে ওপরে স্বাভাবিকভাবে খাবারটুকু শেষ করল। আন্তারা খানমো বিশেষ কথা বললেন না, খাওয়ানো শেষ করে বেরিয়ে গেলেন। এর মাঝে দুয়েকবার অবশ্য পানি খাবে কিনা কথা জিজ্ঞেস করেছিলেন মেঘালয়াকে। মেঘালয়া কেবল ঘাড় নেড়েছে। ইরাজ গোসল সেরে বের হতে হতে জোহরের আজান শেষ হয়ে যায়। শুক্রবার, জুমার দিন, এমনিতেই তাড়াতাড়ি আজান দেয়। মেঘালয়া তুলনামূলক সুস্থতা বোধ করছে এখন আপাতত। তার শরীর নিয়ে সে নিজেই বিভ্রান্ত। কখন কেমন লাগে, ভালো থাকতে খারাপ হয়ে যায়, বোঝা যায় না। তবে এখন ঠিকঠাকই লাগছে বেশ। ইরাজ মাথা মুছতে মুছতে এসে মেঘালয়ার সামনে দাঁড়ায়। শরীরটা যেমন তেমন, মেঘালয়ার পা ফুলে উঠেছে বেশ। সঙ্গে মেয়েটা মাঝেমধ্যেই শ্বাসপ্রশ্বাস জোরে নেয়। দেখলেই বোঝা যায় শ্বাসকষ্ট হচ্ছে। তবে তা বুঝতে না দেবার কি নিদারুণ প্রচেষ্টা মেঘালয়ার। ইরাজ এটা ধরতে পেরেছে এতদিনে। মেঘালয়ার যখন শরীর খারাপ লাগে, মুখটা হাসি হাসি রাখার চেষ্টা করে মেঘালয়া, ঘন ঘন হাসে, বেশ চঞ্চলতা দেখাতে চেষ্টা করে। ইরাজ মনে মনে এটা ভেবে হতাশ হয়, পাগলি মেয়ে। ইরাজের সম্মুখে নিজেকে লুকানোর কি বৃথা চেষ্টা। অথচ ইরাজ কিনা মুখস্থ করে রেখেছে বহু আগেই ওই বোকা, পুচকি মেঘালয়াকে। আচমকা হালকা হাসল ইরাজ, তোয়ালেটা মৃদুভাবে ছুঁড়ে মারল মেঘালয়ার মুখের ওপর। মেঘালয়া কটমট করে তাকায়। এ কেমন অগোছালো ব্যাটা ছেলে, কোনো কাণ্ডজ্ঞান নেই। ইরাজ তা দেখেও পরোয়া না করে বলে, চাবিটাবি কোথায় রাখিস? জবে থেকে এসেছিস, রুমের স্ট্রাকচারই বদলে ফেলেছিস একদম। এবার একটা পাঞ্জাবি বের করে দে। আয়রন কোথায় রেখেছিস? মেঘালয়া ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, পাঞ্জাবি? আজ জুমার দিন তো। মেঘালয়ার অবাক কণ্ঠস্বর, নামাজ পড়তে যাবেন আপনি? ইরাজ গোমরা মুখে তাকাল, মেঘালয়ার কথা শুনে বলল, তোকে পড়িয়ে দেব। জুমার নামাওটা সেরে আসবি। মেঘালয়া চোখ ছোট ছোট করে তাকায় ইরাজের দিকে। ইরাজ মুখ ফুলিয়ে একটা শ্বাস ফেলল। এগিয়ে এসে ধপ করে বসল মেঘালয়ার কাছে। সাফাই গাওয়ার মতো করে বলল, আরে তুই উল্টোপাল্টা প্রশ্ন করবি, আর আমি উত্তর দিলই দোষ? মেঘালয়া নাক ফুলিয়ে বলে, ইউ নো হোয়াট, আপনার জিহ্বায় সমস্যা আছে। সেখানে সোজা কথা বের হওয়ার ক্যাপাসিটিই নেই। আর জিহ্বার কি দোষ, যেখানে ঘাড়টাই জন্মের তারা? মেঘালয়াকে রেগে যেতে দেখে আকস্মিক সামান্য হেসে ফেলল ইরাজ। বলল, তুই যে এখন আমায় টিজ করলি? কেন আমি নামাজ পড়তে যেতে পারি না?
সৃষ্টিকর্তা সব কেড়ে নিয়ে আবার ফিরিয়ে দিয়েছেন। যদিও এত খুশি কতদিন সইবে ইরাজের কপালে তা জানি না। তবে শুকরিয়া আদায় না করে যাই কোথায়? সঙ্গে আমার মেয়ের সুস্থতা কামনাও করে আসি এই সাথে। মেঘালয়া বলে ওঠে, মেয়ে কেন? ছেলেও হতে পারে। আর তাছাড়া ছেলে হলে আমি খুশি হব। ইরাজ গম্ভীর হয়ে তাকাল। বলল, তা কেন? মেঘালয়ার মুখে মৃদু মলিন হাসি ফুটে ওঠে, আমার মেয়েও যদি আমার মতোই ভুল করে বসে জীবনে, ওর জীবনও নিশ্চয়ই আমার মতো দুর্বিষহ হয়ে উঠবে। ছেলেরা ভুল করে না, করলেও তাদের মেয়েদের মতো মূল্য দিতে হয় না। আর যদি এমন হয়, আম্মুর মতো আমিও। ইরাজ থাবা দিয়ে ধরে মেঘালয়াকে। মেঘালয়া চমকে উঠে তাকায় ইরাজের দিকে। বিক্ষুব্ধ ইরাজকে দেখে ঢোক গিলল একটা। অশান্ত ইরাজ আচমকাই শান্ত নদীর মতো স্রোতহীন বহমান হয়ে উঠল যেন। মেঘালয়ার গালে হাত রাখল। মৃদু স্বরে বলল, ছেলে হলে হতে পারে নাকি সেই ইরাজের মতো কোনো এক মেয়েকে ভালোবেসে ফেলার মতো ভুল করে বসল। মেঘালয়া আস্তে করে ইরাজের বুকে মাথা রাখে। জড়ানো কণ্ঠে বলে, আল্লাহর সিদ্ধান্তে খুশি আমি। জীবনের ওপর আর কোনো অভিযোগ নেই আমার। ইরাজ এক ঝটকায় নিজের অভিব্যক্তি ও প্রসঙ্গ দুটোই বদলে ফেলে, ভালোই পেকে গেছিস? নিয়মিত হরলিক্স খাচ্ছিস নাকি? কদিন আগেও তো হাত ধরে রাস্তা পার করতাম। আজকাল আমায় তোর জ্ঞান নিতে হচ্ছে। সবই কপাল। মেঘালয়া ইরাজকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মুখ ভেঙচি কাটে। ইরাজ চট করে মেঘালয়ার মুখটা দু আঙুলে চেপে ধরে নিজের দিকে ঘুরাল। ঠোঁটের হাসি সরল না তার, ওভাবেই চিবিয়ে বলল, তোর সাহস বেড়ে যাচ্ছে দিন দিন। মেঘালয়া দাঁত শক্ত করে কপাল জড়িয়ে তাকিয়ে আছে। ইরাজ আবার বলে, এত সাহস কোথায় পাচ্ছিস? এদিকে তাকা, তুই তো খুব সাহসী হয়ে উঠেছিস, চোখে চোখ রাখো এবার। মেঘালয়া ওভাবেই মুচকি হেসে ফেলল। সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি নত করে ফেলল। ইরাজ মুগ্ধ হয়ে চেয়ে থাকে কিছুক্ষণ। মেঘালয়া উঠে যেতে উদ্যত হলে ইরাজ চেপে ধরল। বলল, আমি বের করে নিচ্ছি, চাবি কোথায় রেখেছিস? মেঘালয়া শুনল না, জোর করেই উঠতে যায়। ইরাজের মেজাজ বিগড়ে যায় নিমেষেই। মেঘালয়ার হাতটা চেপে ধরে টেনে বসায় মেঘালয়াকে। চোখমুখে ক্ষুব্ধ ভাব স্পষ্ট। মেঘালয়া অবাক হয় ইরাজের এমন বহুরূপী আচরণে। এই একরকম তো চোখের পলকে পাল্টে অমানুষের পরিণত হয় ইরাজ। ইরাজ তোড়াক করে উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বলল, তোকে নিষেধ করেছি না বেশি লাফালাফি করতে? আমায় কথায় মন লাগে না তোর? বলেছি সবসময় নিজের খেয়াল রেখে চলবি, খুব সাবধানে থাকবি, শরীরে একটু এদিক সেদিকে যেন না হয়। আমার বাচ্চার কিছু হয়ে গেলে তোকে কি করব আমি নিজেও জানি না। মেঘালয়া বিস্মিত নয়নে থমকে চমকে একাকার হয়ে চেয়ে রইল কেবল। সহসা ভেতরে একটা কথা খেলে গেল, তার কোনো মূল্য নেই ইরাজের কাছে। সবটাই কি তাহলে বাচ্চার জন্য? মেঘালয়ার জন্য কিছুই না। আজও মেঘালয়া কেবল ইরাজের কাছে অপ্রয়োজনীয় এক ত্যাগকৃত বস্তু মাত্র। এই সময় একটু আধটু অসুস্থ তো সকলেই হয়, তাই বসে এত শ্বাসরোধী সাবধানতা কেন? আজকাল ইরাজের বহুমুখী আচরণে মেঘালয়া মাঝে মধ্যেই এই ধারণা করে বসে, ইরাজ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। মানসিকতা সুস্থ নয় ইরাজের।
নিজেই ভাবনায় নিজেই পেঁচিয়ে যায় মেঘালয়া। ইরাজ কেন এমন অদ্ভুত? মাঝে মধ্যেই কি হয়ে যায় ইরাজের? এত এত রূপ দেখেছে ইরাজের সে প্রেগন্যান্সির পর থেকে। কখনো বিষণ্ণ, কখনো খুব আবেগী, কখনো পাগল, কখনো অমানুষের মতো বদমেজাজ, আবার কখনো স্বাভাবিক ইরাজ। কি চলছে তার জীবনে? কি ঘটছে? সবকিছু ঠিক আছে? ইরাজ বেরিয়ে যায় নামাজের উদ্দেশ্যে। মেঘালয়া সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল একটা। বিয়েতে যেহেতু কিছু করা হয়নি, অতএব হেলাল সাহেব চেয়েছিলেন মেঘালয়ার গর্ভাবস্থায় আত্মীয়স্বজনদের দাওয়াত করে খাওয়াবেন, সঙ্গে দোয়াও নেওয়া হবে মেঘালয়ার জন্য। ইরাজ অমত করেছে এতে। সে আপাতত কোনোরকম ঝামেলা চায় না। সবকিছু সুষ্ঠুভাবে মিটে গেলে হহুত অনুষ্ঠান করা যাবে, এটাই তার মতামত এবং সিদ্ধান্ত। হেলাল সাহেব রোজই এসে মেয়েকে দেখে যান। তার পায়ে সুতো নেই। আজও এসেছিলেন। ঘণ্টাখানেকের মতো মেঘালয়ার সঙ্গে কাটিয়ে চলে গেলেন নিজের কাজের ব্যস্ততায়। তার পরপরই হঠাৎই মেঘালয়া উদ্বিগ্ন হয়ে উঠেছে। কোনো কিছুতেই শান্তি লাগছে না। আশেপাশের সবকিছু অসহ্য লাগছে। 5 মাস চলছে তার গর্ভাবস্থার। খুব বেশি না হলেও পেট বোঝা যায় এখন তার। পায়ের ফোলা কমছে না। ওভাবেই মনমরা হয়ে বসে রইল কিছুক্ষণ। খানিক বাদে হন্তদন্ত হয়ে রুমে ঢুকল ইরাজ। মেঘালয়ার সামনে এসে দাঁড়িয়ে দ্রুত কপাল, গলায় হাত রাখল। এলোমেলো চোখে দেখে নিল মেঘালয়াকে। ব্যস্ত হাতে বিছানার ওপর থেকে ওড়নাটা তুলে মেঘালয়ার গায়ে জড়িয়ে দেয় ভালোভাবে। মাথায় ওড়না তুলে দিয়ে ওড়না ভেদ করে আসা এলোমেলো চুলগুলো গুছিয়ে ওড়নার ভেতরে রেখে আবারও ওড়নাটা ভালোভাবে টেনে দিল। শান্ত নজরে তাকালো একবার মেঘালয়ার দিকে। মেঘালয়ার মুখটা ভার। এটা অবশ্য আজকাল সবসময়ের পরিচিত দৃশ্য। ইরাজকে কেন জানি সহ্য করতে পারে না মেঘালয়া। কেন তা অবশ্য জানে না ঠিকঠাক ইরাজ। সর্বক্ষণ অমন মুখটা ভার করেই থাকে মেঘালয়া। বিশেষ করে ইরাজ কাছে আসলে। মেঘালয়ার ভারী মুখটা থেকে চোখ ফিরিয়ে নিচে তাকালো ইরাজ। বলল, ডাক্তার এসেছে, প্রেশার চেক করবে। বেরিয়ে গেল কথাটা বলেই। মেঘালয়া এবার তাকায় ইরাজের দিকে। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবার মাথা নত করে বসল। ইরাজ যাই করে সবটাই তার সন্তানের জন্য নিশ্চয়ই। এটা বোঝে মেঘালয়া। ইরাজের এত চিন্তা, ছটফটানি সবটাই নিজের সন্তানকে কেন্দ্র করে। ডাক্তার বলতে বড় কোনো বিশেষ ডিগ্রিধারী ডাক্তার নয়। প্রাথমিক চিকিৎসা জ্ঞানসম্পন্ন ডাক্তারকে এনেছে ইরাজ প্রেশার চেক করার জন্য। মেঘালয়া ভ্রু কুঞ্চন করল, তার তো প্রেশার নেই। ডাক্তার তার হাতের কবজির কাছে মৃদু চেপে ধরে প্রথমে পালসারেট অনুমান করল। পরে প্রেশার মেপে স্ফিগমেনোমিটার নামিয়ে স্টেথোস্কোপ লাগালো মেঘালয়ার বুকের ওপরে। সেটাও নামিয়ে নীরবে বের হয়ে গেল রুম থেকে। পেছনে যায় ইরাজ। মেঘালয়া চেয়ে রইল সেদিকে। কিছুক্ষণ বাদে ইরাজ রুমে আসে। বিক্ষিপ্ত লাগছে দেখতে। মেঘালয়া সেসবে তোয়াক্কা না করে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছে? ব্লাড ও প্রেশার হাই? কি লুকোচ্ছেন? কি লুকোব? চল ডাক্তারের কাছে যাব। আমার কি হয়েছে সেটা আমি শুনব না? ইরাজ অজ্ঞাত কারণেই জ্বলে উঠল যেন ধপ করে। হাতে থাকা ফোনটা সজোরে ছুঁড়ে মারল মেঝেতে। মাথার দুপাশের চুল টেনে ধরল। জোরে জোরে শ্বাস নিল কিছুক্ষণ। মেঘালয়া বিভ্রান্ত চোখে তাকিয়ে রয় নাম না জানা কারণে হুটহাট উত্তেজিত হয়ে পড়া ইরাজের দিকে। কি থেকে কি হয়
আজকাল দুজনেই বড্ড উত্তেজিত থাকে সব সময়। তবে ইরাজ যে ছটফটানির মাঝে আছে, এটা চোখে গাঁথার মতো। কিছুটা সময় নিয়ে ধীর পায়ে হেঁটে গিয়ে সোফায় বসল ইরাজ। শরীরের ভর ছেড়ে দিয়ে গা অলে বসে পরিশ্রান্ত শ্বাস ফেলল কয়েকটা। আগুন নিভে যাওয়ার পর যেমন বাতাসের দমকায় মৃদু প্রজ্জ্বলিত নিভু আকারে তাপ ছড়ায়, ইরাজের গলাটা তেমন নিভু আগুনের মতো শান্ত অটল শোনাল। চল বের হই। ড্যাশ মৃদুমন্দ এসির হাওয়ার মাঝেও ইরাজকে দেখতে অশান্ত, পরিশ্রান্ত লাগছে। মুখটা শুকনো, চোখে মুখে কাতরতা। মাথাটা হালকা ঝুঁকিয়ে বসে আছে। তাকে কিছুক্ষণ পরখ করে দেখলেন শারমিন আরা। দুষ্টু, ছন্নছাড়া, বেপরোয়া এই ছেলেটা কেমন দায়িত্বজ্ঞান সম্পন্ন স্বামী ও অনাগত সন্তানের উদ্বিগ্ন বাবা হয়ে উঠেছে। পুরুষ বোধ হয় এমনই, যারা একসময় সবকিছুর বাঁধন ছেড়ে প্রাবহমান স্রোতের মতন তাণ্ডব ছড়িয়ে বেড়ায়, তো সেই পুরুষই সময়ের ব্যবধানে হয়ে ওঠে এক নারীর অবলম্বন, সবটুকু ভরসার জায়গা, কচি হাতগুলোর বেড়ে ওঠার কারিগর। থেমে যায় পুরুষ, রাস্তা বদলে ভিন্ন ধরনের পথ চলতে শুরু করে আপন চিত্তেই। কিছুক্ষণ ওভাবেই বিবর্ণ ইরাজকে অবলোকন করে শান্ত স্বরে বললেন, তুমি এভাবে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়লে চলবে কি? যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটার কারণ হবে তোমার এই মনোবলের অভাব, রাজ। ইরাজ অসভ্যের মতো বলে ওঠে, আপনি এতদিনে কি এমন করেছেন, ম্যাম, যাতে আমি মনোবল পাব বা শান্ত, নিশ্চিন্ত থাকব? দিন দিন কন্ডিশন খারাপ হচ্ছে, তার ওপর নাকি কোনো ওষুধ দেওয়া যাবে না। কি করছেন, কি করতে চাইছেন আপনি? যথাযথ ব্যবস্থা নেওয়া যায় না? কি এমন হয়েছে, পরিকল্পনা কি আপনার? কথাগুলো বলেই উত্তেজিত শ্বাস ফেলল ইরাজ। ঘাড় ঝাঁকাল কয়েকবার, নিজেকে সামলানোর চেষ্টা করল। শারমিন আরা বললেন, মূর্খের মতো কথা বলছো তুমি। উত্তেজনা কখনো কোনো সমস্যার সমাধান নয়, শিক্ষিত ছেলে তুমি। অথচ এই অবস্থায় নিজের বিচক্ষণতা হারিয়ে বসেছ। এখন সবচেয়ে জরুরি তোমার নিজেকে সামাল দেওয়া। কি করতে বলছো তুমি আমায়, বলো? ইরাজ করুণ চোখে তাকায়। হঠাৎই ঠান্ডা জলের মতো অভিব্যক্তিতে প্রায় অনুরোধ করে বলে ওঠে, ম্যাম, কোনোভাবে ওষুধ খাইয়ে বা অন্য কোনো উপায় নেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার? ম্যাম, আমার বাচ্চা। রিল্যাক্স রাজ, শোনো আমার কথা। তুমি যতটা সহজভাবে ভাবছ, তা কেবলই উত্তেজনার বশে। সেভাবে আমি ভাবতে পারি না। আমাকে ছোট্ট একটা সিদ্ধান্ত নিতেও বহুদিক বিবেচনা করতে হবে। গর্ভাবস্থায় সব ধরনের প্রেশার কন্ট্রোল মেডিসিন সেবন করার নয়। এতে বরং হিতে বিপরীত হবে। যে আশঙ্কা আমি করছি, তা আরও নিশ্চিত হবে। আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করব। মেঘালয়ার এই কন্ডিশনটাকে বলা হয় জেস্টেশনাল হাইপারটেনশন। এই ঘটনা ঘটে পরিবারে কারো এমনটা থাকলে বা 25 বছরের কম বয়সে গর্ভধারণে এমন হয়ে থাকে। আর তাছাড়া প্রথম গর্ভধারণে ব্লাড প্রেশারে গরমিল প্রায় নারীরই দেখা যায়। তবে ঝুঁকি কমানো যায়, রাজ। বি পজিটিভ। ইরাজ ব্যাকুল হয়ে উঠল, সকলেই তো সন্তান জন্ম দিচ্ছে। তাহলে মেঘেরই কেন এমন হচ্ছে, ম্যাম? শারমিন আরা মৃদু হাসলেন। পূর্ণদৃষ্টি মেলে তাকালেন আকুল হয়ে চেয়ে থাকা ইরাজের দিকে। ইরাজকে সে আগেও বহুবার দেখেছে। পূর্বপরিচিত ইরাজ ছিল বেপরোয়া, দাম্ভিক, আর বাঁকানো হাড়ে তৈরি। অথচ এই ইরাজকে তার সাথে কিছুদিন মেলাতে পারেন না তিনি। অশান্ত ইরাজকে আশ্বস্ত করতে শান্ত স্বরে বললেন, রাজ,
তোমার ক্ষিপ্রতা জায়েজ। বাবা তো তুমি, কিন্তু কি বলো তো, সবকিছুর ওপরে লাঠি ঘুরছে সৃষ্টিকর্তার, এটা অস্বীকার করতে পারবে? আমি ডাক্তার, মানছি, তবে তিনি যদি আমার চিকিৎসায় শেফা না দেন তবে আমি কি করে তকদিরে পরিবর্তন আনতে পারি? তুমি তো অবুঝ নও, রাজ। আল্লাহর ফয়সালা এবং আমার চেষ্টা। হতে পারে ভালো কিছুই হল। ভরসা রাখো। ড্যাশ। সম্প্রতি শরীরের অবনতি চোখে পড়ার মতো মেঘালয়। পা আরও ফুলে উঠেছে, সঙ্গে মাথা ব্যথার তীব্রতা সময়ের সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে যেন। রাত 11টার মতো। ইরাজ মেঘালয়াকে খাইয়ে নিজে খেতে বসেছে। মেঘালয়ার পা মেলে দিয়ে বসা বিছানার ওপরে। ইরাজ খেতে খেতে হঠাৎই জিজ্ঞেস করল, মেঘ, ঘুরতে যাবি? এমন একটা সময় মেঘালয়া এ কথা শুনে অবাক হল। এটা অবশ্য ইরাজের পুরনো অভ্যাস, রাত করে রাস্তায় বিনা গন্তব্যে হাঁটতে বেরোনো। আগেও হলো থেকে বাড়ি ফিরলে রাতে এভাবে হাঁটতে হাঁটতে কখনো কখনো মেঘালয়াদের বাড়িতে গিয়ে উপস্থিত হতো। হাতে থাকত মেঘালয়ার পছন্দের কোনো খাবার অথবা মেয়েদের কিছু ব্যবহার্য সামগ্রী। হেলাল সাহবে খুব খুশি হতেন অবশ্য ইরাজের এমন অদ্ভুত সময়ে অদ্ভুত আগমনে। সকলেরই জানা, স্বাভাবিক কর্মকাণ্ড ইরাজ কমই করে। তাই তার এমন রাতবিরাত মেহমান হয়ে আগমন স্বাভাবিক এবং সারপ্রাইজিং বটে। আহ্লাদী মেঘালয়া ইরাজের সঙ্গে ঘুরতে যেতে বায়না করত। তবে আব্বুর কাছে, ইরাজের কাছে বলার সাহস ছিল না মোটেই। হেলাল সাহেব বললেও ইরাজ নিয়ে যেত না। কখনো কখনো মেঘালয়াকে ধমকে জিজ্ঞেস করত, কেন এ সময় ঘুরতে যেতে হবে? কিছু লাগলে বল, এনে দিয়ে যাচ্ছি। আবার কখনো কখনো ধমকাতে ধমকাতে নিয়ে গিয়ে ফুসকা, চটপটি কিছু কিনে হাতে ধরিয়ে দিয়ে বাড়ি পৌঁছে দিত। নিজের সঙ্গে মেঘালয়াকে কখনোই ইরাজ একাকী রাখতে চায়নি। এমনটা কেন, তা জানে না কেউই। জানে ওই তারা ইরাজ। সে যেখানে মেঘালয়াকে সকল বিপদ ও অনিষ্টর হাত থেকে জোরপূর্বক হলেও বাঁচিয়ে রেখেছে, সেখানে ইরাজও তো মেঘালয়ার প্রেমে পড়েছিল। হতে পারত, ইরাজই মেঘালয়ার জন্য অপ্রস্তুতবোধের কারণ হয়ে উঠল কখনো। এছাড়াও, নিজের অনুভূতিকে কাবুকে রাখতেও ইরাজের মেঘালয়ার সঙ্গে ঘেঁষতে আপত্তি ছিল। তার ধারণা ছিল, এভাবে অবাধে চলাফেরা করলে সে আরও বেসামাল হয়ে যাবে। পরিশেষে, ইরাজের তো হাড় বাঁকা। সে যে সুষ্ঠ, স্বাভাবিক আচরণ ও চিন্তা করবে না, এটাই বরং স্বাভাবিক তার জন্য। মেঘালয়াকে 2 মিনিটের মাঝে বাড়ি পৌঁছে দিয়ে নিজে রাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে শেষ রাতে বাড়ি পৌঁছেছে। আজ সেই ইরাজ মেঘালয়াকে সঙ্গে নিতে চাইছে, ঘুরতে যেতে চাইছে। ব্যাপারটা আজব এক অনুভূতি জাগায় মেঘালয়ার মাঝে। ঘাড় ঘুরিয়ে তাকায় সে ইরাজের দিকে। বুকটা ধুক করে ওঠে। দেখতে কেমন প্রাণহীন লাগছে সবসময় সাহেব বেশে চলাচল করা ইরাজকে। চোখ বসে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, বহুরাতের ঘুমশূন্যতার সুবাদে এই হাল। জিজ্ঞেস করল, হঠাৎ এ কথা কেন? তোকে নিয়ে একটু ঘুরতে যেতে ইচ্ছে হলো, আর কি। ইরাজের মুখে আজ এমন একটা কথা, এমন অদ্ভুত আবদারের সুরে মেঘালয়ার বুকের কোথাও একটা খালি খালি লাগল আচমকা। হাঁসফাঁস লাগল খুব। দ্রুত বলে উঠল, কেন, খুব শীঘ্রই হারিয়ে যাবেন আপনি? প্লেটের ওপর ইরাজের হাতটা থেমে যায় আচমকা। চোখ তুলে তাকায় মেঘালয়ার দিকে। চট করে ঠোঁট প্রসার করে মলিন হেসে উঠল ইরাজ। ওভাবেই বলল, যে হারায় সে বলে হারায় না, মেঘ। হারিয়ে যাওয়ার পূর্বে খবর পাওয়া যায় না। খবর যা পাওয়া যায়,
তা ঘটে না। খবর যতদিন পাওয়া যায় ততদিন কেউ হারায় না। মেঘালয়া কেবল চেয়ে রইল ইরাজের সজল চোখ দুটোর দিকে। সে মুহূর্তে ইরাজ ঝুঁকে বসে খানিকটা। মেঘালয়ার কেন জানি আরও কিছুক্ষণ দেখতে ইচ্ছে হল ইরাজের ভগ্নসিক্ত চোখ দুটো। সেও একটু ঘাড় বাঁকিয়ে মাথা নিচু করল ইরাজের চোখ দুটো দেখার লোভে। ইরাজ খাবার শেষ না করেই অনীহার সাথে হাতটা ধুয়ে ফেলে উঠে দাঁড়ায়। হেঁটে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে আস্তে করে ড্রয়ার খুলল। ভরা সিগারেটের প্যাকেট ও লাইটার হাতে তুলে নিয়ে বারান্দার দিকে পা বাড়ায়। মেঘালয়া তা দেখে মুখচোখ জড়িয়ে বলে উঠল, আপনি আবার সিগারেট খেতে যাচ্ছেন? খাবেন না সিগারেট? শুনুন আমার কথা। আমি কিন্তু। ইরাজের কানে আদৌ কথাগুলো গিয়েছে বলে মনে হল না। সে আপন মনে মৃদু হেলেদুলে বারান্দায় গিয়ে দাঁড়ায়। মেঘালয়া মুখটা গম্ভীর করে বসে রয় ওভাবেই। ইরাজ খুব বেশি মানসিক কষ্টে না থাকলে রাতে ধূমপান করে না, তা অজানা নয় মেঘালয়ার। তাহলে কি হয়েছে ইরাজের? মনটা আবার বিষিয়ে উঠল মেঘালয়ার। ইরাজকে কিছু জিজ্ঞেস করলেও বলে না। প্রসঙ্গ এড়িয়ে যায়, অথচ সর্বক্ষণ চোখে মুখে স্পষ্ট ব্যথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শেষ রাতের দিকে মেঘালয়ার ঘুম ভেঙে যায়। ঘরে জ্বলে থাকা মৃদু আলোতে এমনিতেই ঝাপসা লাগছে চোখ, নাকি সে দেখছে ঝাপসা তা ঠাহর করতে পারল না। জোরে জোরে শ্বাস নিতে শুরু করল। শ্বাসরোধ হয়ে আসছে যেন, আর বেশিক্ষণ এই শ্বাসপ্রশ্বাসের খেলা চলতে পারবে না, থেমে যাবে বলে মনে হল মেঘালয়ার। ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার নামতে শুরু করল যেন। শ্বাসের গতি আরও বাড়ল মেঘালয়ার। তবুও যেন রোধ হয়ে আসছে নিঃশ্বাস। আরও খানিকটা বুক ফুলিয়ে শ্বাস নিতে চেষ্টা করে মেঘালয়া। হুড়মুড়িয়ে উঠে বসল ইরাজ। শ্বাসরোধ মেঘালয়ার হয়ে আসলেও প্রাণটা যেন ইরাজের বেরিয়ে যেতে নিয়েছিল, এভাবে ব্যাকুল হয়ে পড়ল মুহূর্তের মাঝে। মেঘালয়াকে ধরে দ্রুত বসায়। শুকনো কয়েকটা ঢোক গিলল কেবল, মুখে কিছু বলতে পারল না কিছুক্ষণ। ভাষা মেলাতে পারে না ইরাজ। চোখমুখ বিস্ফোরিত তার। পর্বতের ন্যায় অটল ইরাজ যেন আজ এলোমেলো ঝর্ণার ন্যায় তলিয়ে যাচ্ছে পাহাড়ের ঢালুতে। এক হাতে মেঘালয়াকে ধরে হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে আপাতত টেবিল ল্যাম্প জ্বালাল। তাতে মেঘালয়া যেন অসহ্য হয়ে উঠল আরও। হাত চোখের সম্মুখে রেখে আলোকে রুখতে চেষ্টা করল। মেঘালয়ার দিকে তাকাতেই ইরাজের হৃদস্পন্দন থেমে রইল কয়েকটা। অতঃপর দ্রিমদ্রিম করে বাজতে থাকল আবার। মেঘালয়ার নাক থেকে রক্ত বয়ে ঠোঁট পার করে থুতনিতে এসে ঠেকেছে। মেঘালয়া কয়েকবার বমি করার লক্ষ্যে ওয়াকের মতো করে ওঠে। অতঃপর করেও ফেলল শেষে। একসময় পেট চেপে ধরে কেঁদে ওঠে। অসহ্য ব্যথায় কাতর হয়ে ছটফটানির মাত্রা বাড়ল ক্রমশ মেঘালয়ার। নাক দিয়ে রক্ত পড়ছে, সঙ্গে চোখটা আরও ঝাপসা হয়ে এলো ধীরে ধীরে। রাতের শেষ প্রহর পেরিয়ে ভোর হতে চলল। খুব বেশি সময় বাকি নেই ফজরের আজান পড়তে। কোথাও কোথাও দূর মসজিদ থেকে ভেসেও আসছে আজানের ধ্বনি। রাত আধার কেটে আলোর ছটা তো প্রকাশ পাবে শীঘ্রই। সেই সাথে যেন ইরাজের ছটফটানি সমহারে বাড়ছে। পাবলিক হাসপাতাল হওয়ায় লোক সমাগম তুলনামূলক কম। ইরাজ বারান্দায় একাধারে ছটফটে পায়ে পায়চারি করছে। পাশেই এক বেঞ্চে ভেঙে পড়া হেলাল সাহেবকে ধরে বিষণ্ণ মুখে বসে রয়েছেন ইমতিয়াজ সাহেব। ইরাজ একা অস্থির নয়। আজ বড় আশ্চর্যজনক দৃশ্য হিসেবে চোখে পড়ার মতো ব্যাপার হল, আন্তারা খানম যেন সমানতালে অস্থির ইরাজের সঙ্গে সঙ্গে। তার চোখমুখে স্পষ্ট উদ্বেগ। বারবার এগিয়ে যাচ্ছেন অবজারভেশন রুমের দ্বারের দিকে। আবার হতাশ হয়ে ফিরে আসছেন।
মেঘালয়া নাকমুখে রক্ত উঠে এসেছিল, সঙ্গে অস্বাভাবিক পেটের ব্যথা। রাত 3:30টার সময় নিয়ে আসা হয়েছে হাসপাতালে। তখনই মেঘালয়াকে ঢুকিয়ে নেওয়া হয়েছে অবজারভেশন রুমে। তখন থেকে ইরাজের এই অশান্ত, এলোমেলো চলন চালু আছে। চোখ মুখ রত শূন্য, উদ্দীপনাহীন লাগছে। চেহারাটা ভাঙা, বসে যাওয়া। শারমিন আরা আজ রাতে ডিউটিতে ছিলেন না। তাকে ইরাজ ফোন করে বাড়ি থেকে বেরিয়েছে। তিনি এখনো এসে পৌঁছাননি। ইরাজের মাথা আরো গরম হয়ে উঠল। ফজরের আজান শোনা যায়। ইরাজ একবার ভাবনাপীড়িত দৃষ্টিতে তাকালো সেই কেবিনের দিকে যেখানে মেঘালয়াকে অবজার্ভ করা হচ্ছে। অতঃপর ধীর পায়ে বেরিয়ে গেল মসজিদের উদ্দেশ্যে। হাসপাতালের বিল্ডিং থেকে বেরিয়ে বাইরে আসতেই নজরে এলো শারমিন আরা নামলেন নিজস্ব গাড়ি থেকে। ইরাজের চোয়াল শক্ত হয়ে ওঠে। ড্রাইভিং সিট থেকে নেমে দাঁড়ালো এক পুরুষ। ইরাজ এগিয়ে গিয়ে দাঁত খিচে বলল, ম্যাম, আপনার বিবেক ঘুনপোকায় খেয়েছে? মেঘের কিছু হলে আপনাকে আমি। শারমিন আরা ইরাজের বাহুতে হাত রেখে সজল চোখে তাকায় ইরাজের বিক্ষুব্ধ চোখের দিকে। ইরাজ নিভে গেল, একটু থামল। শারমিন আরা ডিভোর্সি নারী। এই শেষ রাতে একজন নারীর পক্ষে পথ পেরিয়ে হাসপাতালে আসা সহজ তো মোটেই নয়। যে ছেলেটি তাকে নামিয়ে দিতে এসেছে, শারমিন আরার ছোট ভাই শান্ত। সেও পরিচিত ইরাজের। শারমিন আরা বললেন, কুল, রাজ। ইরাজ চলে যায় নামাজের উদ্দেশ্যে। শারমিন আরা দ্রুত প্রবেশ করলেন ভেতরে। সকাল 6:30 বাজতে চলল। ইরাজ মন্থর পায়ে প্রাণহীনের ন্যায় দরজা খুলে প্রবেশ করল কেবিনে। চোখের কাতরতা আর বুকের ধুকপুকানিতে ইরাজ বিধ্বস্ত যানবাহনের মতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে যেন। গিয়ে বসতেই শারমিন আরা বলতে শুরু করলেন, রাজ, আমি তো তোমাকে প্রেগন্যান্সির সেই শুরুতেই বলেছিলাম মেঘালয়ার প্রিয়েক্লাম্পসিয়া দেখা দিতে পারে। কারণ প্রথম থেকে ওর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ছিল না। আর যা ধারণা করেছিলাম তা ঘটে গেছে। এখন কথা শেষ করতে দেয় না ইরাজ। বলে ওঠে, এখন কি অবস্থা, ম্যাম? শারমিন আরা ইতস্তত করলেন। এই ছেলের যা মেজাজ, না জানি কথাটা শুনে কিভাবে নেবে। তবুও বলতে শুরু করলেন, মেঘালয়ার ব্লাড প্রেশার অনিয়ন্ত্রণে। মাঝে মধ্যেই খিঁচুনি হচ্ছে, নাকমুখে রক্ত আসছে, আর বাচ্চার গঠন সুষ্ঠুভাবে হয়নি। কোনোদিন কোনো রোগীর কন্ডিশন জানাতে ডাক্তার হিসেবে এমন দ্বিধা কাজ করেনি তার, অথচ ইরাজের সামনে ব্যাপারটা খুলতে মুখে বাঁধছে যেন। থেমে থেমে বললেন কথাগুলো শারমিন আরা। ইরাজ শান্ত নজরে তাকিয়ে বলল, ভনিতা না করে খুলে বলুন, এখন কি করা যায়? কি হয়েছে? চরম অসভ্যের মতো শোনালো ইরাজের কথা। শারমিন আরা একটা শ্বাস নিয়ে বললেন, তোমার বাচ্চা বাঁচার সম্ভাবনা 10%। আর যেহেতু প্রি-অ্যাক্লাম্পসিয়া শুরু হয়েছে, প্রসবের সময় খিঁচুনি উঠবে প্রায় নিশ্চিত। আর তখন বাচ্চা ও মা দুজনের লাইফও রিস্ক রয়েছে। যদি কোনোভাবে কেউ একজন বেঁচেও যায়, সে মেঘালয়া হলে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়বে। আর বাচ্চা প্রতিবন্ধী হতে পারে, কারণ বাচ্চার বৃদ্ধি স্বাভাবিক হয়নি। মেঘালয়া গর্ভধারণের শুরু থেকে শারীরিকভাবে ফিট ছিল না। আর মেঘালয়ার রক্তের গ্রুপ নেগেটিভ। আম শিওর তোমারটা পজিটিভ। বাচ্চার বর্ধন ও শারীরিক পরিপক্কতায় বাধা হয়েছে ব্যাপারটি
সঙ্গে মেঘালয়ার শারীরিক কন্ডিশনকে আরো বিগড়েছে। ইরাজের বুকটা কেঁপে উঠল বোধহয়। মুখটা বিবর্ণ হয়ে উঠল, তবুও অটল চাহনিতে জিজ্ঞেস করল, কেন এসব হচ্ছে? হতে পারে পারিবারিক ইতিহাস রয়েছে এমন। বংশগতি বোঝো তো। হার্ট ফেইলিওর বা উচ্চ রক্তচাপ রোগগুলো বংশগতির ধারায় প্রবাহিত হওয়ার মতো মরণঘাতী রোগ। এই কথাটুকুর পরিপ্রেক্ষিতে ইরাজের মাথায় হুট করে এলো, মেঘালয়ার আম্মু ও মেঘালয়ার ছোট ভাইয়ের প্রসবের সময় খিঁচুনিতে মাছেলে দুজনেই মারা গিয়েছিল। এ কথা এতদিন মাথায় আসেনি ইরাজের। শারমিন আরা বলতে লাগলেন, প্রথম গর্ভধারণে প্রেশারটা অনিয়ন্ত্রিত হতে বেশিরভাগ নারীরই দেখা যায়। মেঘালয়া 25 বছরের কম সময়ে গর্ভধারণ করেছে, এখানেও এই অবস্থা হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। আর তাছাড়া তুমি খোঁজ নিয়ে দেখো পরিবারে আর কারো হাইপারটেনশন আছে কিনা। মেঘালয়ার গোটা পরিবারটাই হাইপারটেনশনের রোগী। হেলাল সাহেবের হাইপ্রেশার আছে, মেঘালয়ার মা তো জীবনটাই দিয়ে গেলেন। এ কথা মাথায় আসতেই ইরাজ উদ্ভ্রান্তের মতো বলে ওঠে, আমার বাচ্চা লাগবে না। আপনি মেঘালয়াকে ঠিক করুন। বাচ্চা দরকার নেই তো, ম্যাম। আমার জন্যই হয়েছে সব। আমিই করেছি এসব। মেঘের গর্ভধারণে আমি শালা খুশিতে আত্মহারা হয়ে উঠেছিলাম। বুঝেই উঠতে পারিনি আমার এক খুশির জন্য আমার জীবনের বেঁচে থাকার অবলম্বনকে কোরবানি করতে হবে। শালা, বোকা ইরাজ। জীবনে তোর হারানোর শেষ নেই। আর তার কারণগুলো তুই নিজেই। পাগলের মতো ছটফট করতে করতে এসব প্রলাপ বকতে শুরু করল ইরাজ। উঠে দাঁড়াল, কেবিন থেকে বেরিয়ে এক দৌড়ে গেল মেঘালয়ার কেবিনের দিকে। ওয়ার্ডবয় ওর উত্তেজনা দেখে বাধা দিতে আসলে এক ধাক্কায় তাকে সরিয়ে ভেতরে ঢুকল। মেঘালয়া প্রায় অচেতন পড়ে আছে বেডে। ইরাজ গিয়ে দাঁড়াল মেঘালয়ার বেডের পাশে। কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে রইল মেঘালয়ার অচঞ্চল, অর্ধবোজা চোখের দিকে। মেঘালয়ার হাতটা মৃদু নড়ে ওঠে। ইরাজ তা চেপে ধরে বসে পড়ল চেয়ারে। মেঘালয়ার মুখে কাতর হাসি। মলিন চোখ দুটো চেয়ে আছে ইরাজের দিকে, মুখে হাসি লেপ্টে আছে তার। ইরাজের বুকের ভেতর সুচাল ব্যথা অনুভূত হয়। হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল ধকধক করে। চোখ লাল হয়ে উঠল। নির্নিমেষ চেয়ে রইল মেঘালয়ার তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে। কিছু বলার প্রস্তুতি নিচ্ছে, তা বুঝে উদ্গ্রীব হয়ে অপেক্ষারত রয় ইরাজ। আমার বাচ্চা ঠিক আছে? মেঘালয়ার ক্ষীণ স্বরে বলা কথাটা ইরাজকে কঠিন এক ধাক্কা মারে। তা হয়তো বোঝা গেল না তার উদ্দীপনাহীন চেহারায় তাকিয়ে। কোনো জবাব না দিয়ে বেশ কিছুক্ষণ চেয়ে রইল ইরাজ মেঘালয়ার শুকনো মুখটার দিকে। ওই মুখটাকে সজীব দেখতে ইরাজ এরকম হাজার বাচ্চার মায়া ত্যাগ করবে নির্দ্বিধায়। তা হয়তো জানবে কেউ কোনো দিন। হঠাৎই এমন কিছু বলে ওঠে ইরাজের ভেতরে আন্দোলিত মস্তিষ্কটা। একটা ঢোক গিলল ইরাজ। ইরাজের এই পরিশ্রান্ত, কাতর চাহনি। মেঘালয়ার ভেতরে ঝড় তুলছে। অথচ মেয়েটার শরীর সায় দিচ্ছে না। মেঘালয়ার চোখের কোণায় জলের ফোঁটা চিকচিক করে ওঠে। আস্তে করে বলল, ডাক্তার যাই বলুক, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিন। 5টা মাস ধরে ধারণ করেছি ওকে, হারাতে পারব না। ইরাজ দিয়াশলাইয়ের কাঠির মতো জ্বলে উঠল বোধহয়, আর আমি যে তোকে 6-7টা বছর ধরে ধারণ করে আসছি। খুন করে ফেলব একদম। আবেগ দেখাচ্ছিস? শালা, স্বার্থপর রে। সব স্বার্থপর। এই মেঘ, এই তোদের আমাকে পাথর মনে হয়? আমি শিলাখণ্ড? আমার মায়া নেই,
হারানোর ভয় নেই, আমার ব্যথা লাগে না, তাই না? টপ করে আরেক ফোঁটা জল ছিটকে পড়ে ইরাজ নামক কঠিন ছেলের চোখের কোণ পেরিয়ে। মেঘালয়া বিভ্রান্ত হয়েছে রয় সেদিকে। তার হৃদযন্ত্রের স্পন্দন থামল, আবার শুরু হল ধুকপুক করে। ইরাজকে পাগলের মতো লাগছে, যেন তার শরীরে জ্বলন্ত কোয়লার শেক দেওয়ার হচ্ছে। ওভাবে ছটফট করতে থাকল ইরাজ। আকস্মিক ধীরে ধীরে শান্ত হয়ে আসল ইরাজের বিক্ষুব্ধতা। শীতল চোখে চেয়ে শান্ত আওয়াজে প্রশ্ন করে, আমার সঙ্গে থাকতে ইচ্ছে হয় না তোর, তাই না? এজন্য চলে যেতেও ভয় নেই? আবার খ্যাপাটে হয়ে উঠল। মেঘালয়ার হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বিধ্বস্ত পাগলাটে ভাবে বলতে থাকে, আরে তোরা তো পারিস, বাল। ইরাজ পারে না। ইরাজ বারবার আটকে পড়ে একই জালে। শালা ইরাজ ভয় পায়। ইরাজরা সবকিছুর ওপরে তোদের মতো মেঘেদের নিজের সাথে চেপে ধরে কদিন বাঁচতে চায়। ইরাজ হারাতে চায় না, কিন্তু তোদের হারিয়ে যেতে কত আয়োজন। চিৎকার শুনে শারমিন আরা এসে দাঁড়ালেন কেবিনে। ইরাজের বাহুতে হাত রাখতেই ছিটকে সরিয়ে দেয় ইরাজ হাতটা। জোরে জোরে শ্বাস ফেলে মেঘালয়ার দিকে চেয়ে। মেঘালয়া ফুপিয়ে উঠল, হাতটা প্রসারিত করল ইরাজের দিকে। শব্দ করে শ্বাস নিল। ইরাজের মুখ ফ্যাকাশে হয়ে ওঠে মুহূর্তের মাঝে। দৌড়ে গিয়ে মেঘালয়ার হাতটা চেপে ধরে। আচমকা মেঘালয়া ক্যানোলা লাগানো হাতটা ব্যথা লাগা সত্ত্বেও তুলে ইরাজের শার্টের কলার চেপে ধরে মৃদু টান দেয়। ইরাজ আরও খানিক ঝুঁকে যায় মেঘালয়ার দিকে। ইরাজের চোখের স্থির চাহনি, অথচ মেঘালয়ার চোখ কাঁপছে। চোখে টলমলে পানি, চিত হয়ে শুয়ে থাকায় তা ছিটকে পড়ছে মুখের চারদিকে। ইরাজের চোখের দিকে চোখ রেখে ভাঙা স্বরে বলে, এসব কেন বলছেন? আমি দেখেছিলাম ইরাজের চোখে বাবা হবার আনন্দটুকু। পরস্পরের মায় জড়িয়ে যাওয়া দুটো রুহুর বিচ্ছেদের পূর্বক্ষণ বোধহয় এমনই বিপর্যস্ত হয়। এমনই গুমোট যন্ত্রণারা বোধহয় ধোয়ার কুণ্ডলি হয়ে বাতাসে বিষাদ ছড়ায়। কেবিনে যে শারমিন আরা দাঁড়ানো তাতে ভ্রুক্ষেপ নেই এক সম্ভাব্য বিদায় পথযাত্রী ও আরেক বিধ্বস্ত, সর্বশান্ত পুরুষ। ইরাজ মলিন হাসল, মেঘ, তুই বোকা, অন্ধ নাকি স্বার্থপর? সবসময়ই স্বার্থপর। ইরাজের বাপ হওয়ার আনন্দটুকু না দেখে বরং ইরাজকে দেখলে আজ তোর বুক কাঁপত হয়তো চলে যাওয়ার কথা ভাবলে। বাপ হওয়ার আনন্দের কথা ভাবছিস? আমি ভাবছি, কেউ আমায় রেখে চলে যাবে, অথচ তার সাথে থাকার ছিল আমার, সে অনুযায়ী আমার তো পরপারের নেশা ধরে যাবে রে, মেঘ। মেঘালয়া ডুকরে কেঁদে ওঠে, বুক চেপে ধরে হাঁপানির মতো করে শ্বাস নেয়। থেমে থেমে বলে, আমার কিছু হবে না। আপনি? ইরাজ ক্ষিপ্ত হয়ে উঠল আবার। ইরাজের ধমক গর্জনের মতো শোনায়, আমি কি করব আমি? তোর বাচ্চা সাথে নিয়ে সারা জীবন তোর মুখটা মনে করতে করতে জীবন পার করব? পাগলে আমায়? ইরাজের এত খারাপ দিন আসেনি, বাল। ইরাজ সবসময় সুখী ছিল, থাকবে। তোর ওসব ঝোলা টেনে নিয়ে বেড়ানোর মধ্যে নেই ইরাজ। আনতারা খানম এলেন সেখানে। দৃশ্যটা তার বুকের ভেতরে নাড়িয়ে তোলে। তার ছেলের কি হবে, এই মেয়েটার সঙ্গে খারাপ কিছু হলে? ইরাজকে টেনে একটু পিছিয়ে নিয়ে গেলেন। ইরাজের বুকের উঠানামা আর সর্বশান্ত চোখের চাহনি। আনতারা করুণ দৃষ্টিতে তাকায় ছেলের দিকে। গিয়ে মেঘালয়ার পাশে বসে অর্ধসিক্ত চোখে চেয়ে মেঘালয়ার মাথা মুখে হাত বুলিয়ে দিতে লাগলেন। ইরাজ সরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নেয়। শারমিন আরা এগিয়ে এসে দাঁড়ায়। কপট রাগ দেখিয়ে ধমকে বললেন, রাজ,
এ কেমন অসভ্যের মতো আচরণ? ব্যাড টেম্পার হলেই সব সমাধান হয়ে যাবে? আমরা দেখব কি করা যায়। তুমি শান্ত হও। ইরাজ মুখটা বিকৃত করে উগ্র হয়ে তাকালো শারমিন আরার দিকে। কি দেখবেন? হেলাল আকবরের মেয়ের আমাকে ছেড়ে পালানোর অনুষ্ঠান দেখবেন? রিপোর্ট দেখিনি আমি না হয় বোকা শালা, মূর্খ তো না। প্রেশার 180 130 200 ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন? হেলাল আকবরের মেয়ের রতে মাখা থেমে যাওয়া দেহ থেকে বাচ্চা বের করে ইরাজের হাত দেবেন? পরিকল্পনা কি আপনার? ইরাজকে উন্মাদের মতো লাগে। এক একটা প্রশ্নে কেবিন কেঁপে উঠছে। হেলাল সাহেব এগিয়ে আসে, পেছনে ইমতিয়াজ সাহেব। ছেলেকে বাধা দিলেন না। ক্লান্ত চোখে চেয়ে দেখলেন ছেলেকে। ইরাজ আবার পাগলের মতো করতে শুরু করে, ম্যাম, কখন সার্জারি শুরু হবে? জলদি করুন তো। পাগলের মতো মাথা দুলিয়ে হাত নাড়ায়, যান যান, ব্যবস্থা করুন। এখানে দাঁড়িয়ে থাকবেন না। যান তো, বাল। সময় যাচ্ছে শুধু শুধু। ডাক্তার কেবিনে প্রবেশ করে। ইরাজকে বলল, এভাবে এবর্ষণ করানো অনৈতিক। আপনি ধৈর্য ধরুন। সবে 5 মাস শেষের দিকে। ইরাজ বকে ওঠে, এ শালা ডাক্তাররা তো আইনের লোকের থেকে বড় বা হয়ে গেছে। রিপোর্ট লিখাতে গেলে আগে আঘাত দেখাতে হয়। আঘাত পাওয়ার আগে ব্যবস্থা নেই। তো মরলে তারপর প্রমাণ হাতে নিয়ে বাঁচানোর চেষ্টা করবেন? শালা তোর ডাক্তারের। এগিয়ে যা ইরাজ ডাক্তারের দিকে তেড়ে। ইরাজের বিশ্বাস, এভাবে এই আবেগী কথোপকথনের মাঝে খারাপ কিছু ঘটবে মেঘালয়ার সঙ্গে। ও মোটেই আলাপ বাড়াতে চায় না। হেলাল সাহেব এসে ইরাজকে সামলাতে চেষ্টা করে। ইরাজ অশ্রাব্য ভাষায় গালি দিয়ে ওঠে ডাক্তারটিকে। পুরো কেবিনে এলোমেলো এক অবস্থা সৃষ্টি হয়ে যায়। অথচ শারমিন আরা স্তব্ধ দাঁড়িয়ে আছে। এরকম কত কেস প্রতিনিয়ত হ্যান্ডেল করতে হয়। অথচ এতটা অস্থির লাগেনি কখনো ভেতরে। আসলে ইরাজের মতো জটিলতম অনুভূতিতে মাখা পাগল পুরুষের দেখা পায়নি যে, যার কথার মর্ম উদ্ধার করতে গেলে সে কথার মাঝে ডুবে যেতে হয়। হুট করে শারমিন আরা নিজ মনেই নিজের ভাগ্যের ওপর হেসে উঠলেন। এক মেয়ে মৃত পথযাত্রী। তার অর্ধাঙ্গ যেন খোদার কাছ থেকেও মেয়েটাকে ছিনিয়ে আনতে যুদ্ধ করতে চায়। সে নিজেও তো নারী, তবে সে জীবিত থাকতে কেন তাকে স্বামী নামক পুরুষটা কাছে রাখেনি এভাবে ধরে? পুরুষ বৈচিত্র্য জাত। একই জাতের মাঝে কত রকম বিভেদ। তবে ইরাজ যেন একটু বেশিই ব্যতিক্রম সত্তার, যার সবকিছুতে ভাবার বা বোঝার মতো কিছু লুকায়িত। মেঘালয়া হঠাৎই কেঁদে ওঠে। অতঃপর আস্তে করে চোখটা উল্টে ঝাপসা চোখে চোখটা বুজে নেয়। আন্তারা কান্নাজড়ানো কণ্ঠে চিৎকার করে উঠলেন, আল্লাহ! ইরাজের বিশ্বাস বাস্তবে রূপ নিল বোধ হয়। ইরাজ ধপ করে নিভে যায়। শান্ত হয়ে উঠল একদম। শরীরের ভর ছেড়ে দাঁড়াল। হেল্লা সাহেব ইরাজকে ছেড়ে চমকিত হয়ে তাকায় মেঘালয়ার দিকে। মেঘালয়ার ব্লিডিং শুরু হয়েছে। শারমিন আরা সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন সেদিকে। মেঘালয়ার কবজিতে হাত রাখলেন। কয়েক মিলি সেকেন্ড পালস রেট না পেয়ে ডাক্তারি ভুলে একজন সাধারণ মানুষের মতো তার কলিজাটাও ছলাৎ করে ওঠে। কেন? হয়তো উইয়ে এগিয়ে না এসে বরং প্রাণহীনের ন্যায় পিছিয়ে গিয়ে উদ্ভ্রান্ত নজরে তাকিয়ে থাকা তেজি পুরুষটার কথা ভেবে? আবার পেলেন পালস রেট। তবে খুবই ধীর গতিতে চলছে তা। রক্তক্ষরণ চলছে, মেঘালয়া অচেতন।
তিনি তাকালেন ডাক্তারটির দিকে। চোখের ইশারায় কথা বিনিময় হয় এক মুহূর্ত। জরুরি ভিত্তিতে সার্জারিতে নিতে ডাক্তারটা বেরিয়ে যায় হন্তদন্ত পায় ব্যবস্থাপনার কাজে। ইরাজ এগিয়ে এলো না। ধীরে ধীরে পিছিয়ে গিয়ে পেছনের দেয়ালে ঠেস দিয়ে ধপ করে বসে পড়ল। দেয়ালে মাথা ঠেকিয়ে আর চোখে চেয়ে রইল মেঘালয়া জ্ঞানহীন মুখটার দিকে। রোবটের মতো সেই দৃষ্টি, যাতে উদ্বেগ, উদ্দীপনা, মানসিক কোনো অনুভূতি দেখা গেল না। কেবল ভরাট, সজল চোখে চেয়ে রয় ইরাজ। তার পাপপুণ্যের ঘোড়া পূর্ণ হয়েছে। সে তার সমস্ত সম্পদ হারিয়ে সর্বশান্ত আজ। তার কাছে হারানোর মতো কিছু নেই, যেখানে তার মানে সেই তো সিকান্দার, সে বাদশাহ। আজ সব হিসেব মিলে গেছে যেন তার জীবনের। আর চাওয়া পাওয়ার নেই কিছু। সব পেয়েছে সে। সব আজ তার হয়েছে। নির্বিকার, অনুভূতিহীন চাহনিকে চোখের পাতার ঝাপটায় ঢেকে ফেলে আস্তে করে চোখটা বুজে নিল ইরাজ। ওভাবেই শান্ত হয়ে বসে পড়লেন আরেকটা মানুষ, মেয়ের জন্মদাতা, যাদের জন্য ত্যাগ নিতকর্ম মাত্র। এই মেয়ের বাবা তিনি, তাই তো আজ হারানোর যন্ত্রণায় তার কাতর হওয়া চলবে না। তার অভিযোগ করার নেই, তার বিলাপ করার নেই। সে কেবল সইবে, দেখবে, আর বুকটা চেপে ধরে মাটিতে পড়ে রইবে। মেয়েদের জীবন যদি ত্যাগের আরেক রূপ হয়, তবে সেই মেয়ের জনক হয়ে তার কতখানি ত্যাগী হতে হবে তা বেশ বুঝেছেন হেলাল সাহেব। তাই তিনি আজ চেঁচাবেন না, আহাজারি করবেন না, শুধু দেখবেন। তবে সবশেষে তার নিজেকে বড় সঠিক সিদ্ধান্ত গ্রহীতা হিসেবে নিজের প্রতি গর্ব করতে খুব ইচ্ছে হল। তিনি তার পাগলিকে ভুল পুরুষের হাতে দেননি। এই তো মেয়ের বাবা জীবনের সার্থকতা। আন্তারা খানম বসে রইলেন ওভাবেই। মেঘালয়ার প্রতি নিজের ক্ষোভগুলো ভাঙতে শুরু করেছিল ধীরে ধীরে ইরাজের জীবনের খুশি ফিরতে দেখে। তিনি তো কখনো মেঘাকে খারাপ চোখে দেখতে চাননি। অথচ ছেলের বুকের হাহাকারের সামনে সব তুচ্ছ। যে মেয়েটা ছেলেকে এত কষ্ট দিয়েছে, তাকে মেনে নিতে মা হিসেবে বুকে বেঁধেছে বারবার। আবার যখন সেই মেয়েই ছেলের জীবনের সুখগুলো একটু একটু করে ফিরিয়ে দিতে শুরু করেছে, তখন মায়ের অভিমান টিকে নাকি? ইরাজের ভালো থাকার কারণ যেখানে মেঘালয়া, সেখানে মেঘালয়াকে ভালো রাখা তো আন্তারার মাতৃত্বের কর্তব্য। যেদিন শুনলেন মেঘালয়া গর্ভবতী, এ এক অনবদ্য খুশি ছিল তার জন্য। অথচ এই মেঘালয়ার গর্ভকালীন অসুস্থতা তাকে প্রতিক্ষণে পুরাচ্ছে। এভাবেই তিনি 4টা সন্তানকে হারিয়েছেন। কেউ গর্ভপাতে, তো কেউ জন্মের পর। তবেই তো ইরাজ একা আজ। মায়ের কাছে সন্তানের নিথর শরীর। কাল রাত থেকে সেই সকল পুরনো যন্ত্রণাগুলো তার ভেতরটাকে তছনছ করে দিচ্ছে। তিনি এত বছর পর মেঘালয়ার দিকে তাকিয়ে প্রতিবার সেই যন্ত্রণা তাজা অনুভব করছেন। তার পাগল ছেলে, তার ছেলের রতে গড়া তারই একাংশ মেঘালয়া বয়ে চলেছে ভেতরে। আর সয়ে বেড়াচ্ছে অতুলনীয় শারীরিক ও মানসিক যন্ত্রণা। বহু বছর আগের মাতৃত্ব হারানোর চটা পড়া যন্ত্রণাগুলো আজ আবার তাজা হয়ে উঠেছে মেঘালয়াকে দেখে। ঝোড়ো ঝোড়ো করে বেয়ে পড়ল গুমোট যন্ত্রণাগুলো জলের ধারায়। চলবে।